আমরা শুধু এই অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, খুনি, জঙ্গিবাদী, ফ্যাসিস্ট ইউনূসের অপসারণ চাই এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৭২-এর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে অর্জিত সংবিধানের আলোকে আমরা এই অবৈধ ইউনূসের বিচার চাই। হঠাৎ করে কথা নাই বার্তা নাই মিরপুরে আগুন লেগে গেল, সেখানে কারখানায়, আমরা কিন্তু বিভিন্ন অসমর্থিত সূত্রে শুনেছি, আমরা নিশ্চিত নই, ২ শতাধিক মানুষ সেখানে মারা গিয়েছে, যে যদিও ১৬ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। আসলে এই সরকারের কোনো ভরসা নাই, কি বলে না বলে নিজেরাই জানে না। এই সরকারের উপদেষ্টা স্ট্যাটাস দিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ১ ঘন্টা পর ডিলিট করে, এবং সেটি নিয়ে আমাদের সালাউদ্দিন সাহেব বিএনপি সম্মান রেখেই বলছি, আমরা তো আসলে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে অসম্মান করে কখনো কথা বলি না, বা আমাদের যিনি সুপ্রিম লিডার, আমাদের যিনি রাজনৈতিক আদর্শের শিক্ষক, আমাদের রাজনৈতিক আদর্শের মেন্টর যিনি শেখ হাসিনা, তিনি কখনোই এই শিক্ষাটা আমাদেরকে দেন না যে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে অসম্মান করে কথা বলার শিক্ষা কখনোই তিনি দেননি, তিনি বলেন না, তিনি আমাদেরকে বলতে শেখাননি। সালাউদ্দিন সাহেব ভালো বলেন যে এই যে সম্মানিত উপদেষ্টা সাহেব স্ট্যাটাস দিয়েছেন, কিছুক্ষণ পর ডিলিট হয়ে যাবে, এবং আসলেই ডিলিট হয়ে যায়। তো সেই উপদেষ্টাদের যে সরকার, এই সরকার আসলে উদ্দেশ্য কি, এটি কিন্তু এই মুহূর্তে বলাটা খুব জটিল। আমার শ্রদ্ধেয় অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খুব সম্মানিত আমার বড় ভাই, শ্রদ্ধেয় দাদা যে বিষয়টি বললেন, আমার আইন অঙ্গনের প্রিয় মুখ, যে আসলে তারা এখন কি চাচ্ছে, তাদেরই নিজেদের মধ্যে বানরের রুটি ভাগের মতো হালুয়া রুটির ভাগ বাটোয়ারায় যখন নিজেদের মধ্যে মিলচাল না হয়, তখন তারা বলে স্বাক্ষর করব কি করব না, করব কি করব না। এই যে মজাদার খেলা, এই খেলার আসলে উদ্দেশ্য কি, তারা কি চায়, কি লক্ষ্য, এটি কিন্তু আসলে বোঝার বিষয় আছে। এনসিপি তারা তো এই সরকারের বাইরে কিছু নয়, তারা একেবারে কিংস পার্টি। আমি তো মনে করি জিয়াউর রহমানের যে পার্টি ছিল, সেই পার্টি তো একটা কিংস পার্টি ছিল, সেই কিংস পার্টির থেকেও আরো রাজকীয় কায়দায় এই এনসিপির উত্থান হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রাজকীয় অভ্যুত্থানের যে কিংস পার্টি, সেটি হচ্ছে এনসিপি। তো তারা তাদের সরকারের এই তথাকথিত ভুয়া, অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক জুলাই সনদ, তাদের এত আরাধ্য বিষয়, সেখানে তারা স্বাক্ষর করছে না, তাহলে জারুর ডাল মে কুছ কালা হ্যায়, সামথিং ইজ ভেরি ফিশি কুকিং ইন দেয়ার মাইন্ড। তবে আমরাও বলতে চাই, যতই ষড়যন্ত্র করেন, যতই অন্ধকার রাজ্যের বীজ এই বাংলার মাটিতে বপন করেন, শুধুমাত্র ৭১-এর ওই পাকিস্তানিদের পরিণতিটা স্মরণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা জানি আপনারা ভান্ডবাটি গুছিয়ে রেখেছেন, থালা বাসন প্যাকেজ করে ফেলেছেন, প্রতিদিন দুবাইয়ের অ্যাকাউন্টে, বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টগুলোতে যেগুলো কামিয়েছেন অবৈধভাবে পাচার করছেন। তবে টেনশন নিয়েন না, ওই কামাই খাওয়ার জন্য এয়ারপোর্ট আপনারা ত্যাগ করতে পারবেন না। দেশের জনগণ সজাগ আছে, সতর্ক আছে, দেশের জনগণ খুব ঘাপটি মেরে ওত পেতে বসে আছে যে ঘুঘু বহুধান তুমি খেয়েছো, এবার তোমাকে ধরার পালা। সেই সময় খুব বেশি দূরে নয়, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করে আমার মনে হয় না আপনাদের খুব বেশি লাভ হবে। আপনাদের বিদায় ঘন্টা বেজে গেছে, দেশের মানুষ পাগলা ঘন্টা বাজিয়ে দিয়েছে। দেশের মানুষ ত্যক্ত, বিরক্ত, দেশে কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা নেই, দেশে কোনো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নেই, মানুষের নাভিশ্বাস অবস্থা। তো সুতরাং এই পরিস্থিতিতে তারা যদি চিন্তা করে এয়ারপোর্টে আগুন লাগিয়ে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রকে বিশ্বের বুকে ছোট করে, মিরপুরে কারখানায় আগুন লাগিয়ে মানুষ হত্যা করে, চট্টগ্রাম ইপিজিটে আগুন লাগিয়ে বিদেশি ইনভেস্টরদের ইনভেস্টমেন্টকে নিরুৎসাহিত করে তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে পার পেয়ে যাবেন, বিমানে করে বিদেশে পাড়ি দিয়ে সুন্দর আরামায়েশী জীবন কাটাবেন, তাহলে সেই আশায় ঘুরে বাড়ি বাংলার জনগণ দিয়ে দেবে। আপনাদের কিন্তু শেষ রক্ষা হবে না, এখনো সময় আছে। তওবা করে রাষ্ট্র ক্ষমতা যথাযথ সাংবিধানিক শক্তির হাতে অর্পণ করে আপনারা আইনের
আশ্রয় নিন, আইনের আশ্রয় নিজেদেরকে সোপর্দ করুন। আমরা এতটুকু গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কখনোই বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া বিশ্বাস করে না। আপনারা আইনি লড়াইয়ের সুযোগ পাবেন, নিশ্চয়ই স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ আদালত আপনাদের অপরাধ অনুযায়ী আপনাদের বিচার করবে। আমরা অ্যাটলিস্ট আপনাদের মতো এই ক্যাঙ্গারু কোর্টের ট্রাইব্যুনাল খেলায় মেতে উঠবো না। আমরা নিশ্চয়তা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আপনারা ন্যায় বিচারের সুযোগ পাবেন। যদি আপনারা ন্যায় বিচারে নির্দোষ প্রমাণিত হন, আমাদের কোনো আপত্তি নাই। অন্যথায় ন্যায়দণ্ডের আদালত যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত। কারণ আমাদের কোর্ট এই ধরনের ক্যাঙ্গারু কোর্ট হবে না, আমাদের কোর্ট এই ধরনের অবৈধ, অসাংবিধানিক ট্রাইব্যুনাল হবে না। এখনো সময় আছে, তওবা করেন, দেশের জনগণের কাছে হাত জোড় করে মাপ চান। যে মেটিকুলাস ডিজাইন করে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি, আব্বা আম্মা ভাই বোন ভুল করছি, আমাদের মাফ করে দেন, পিটাইয়ে মাইরেন না। আমরা আইনের আশ্রয় যাচ্ছি, আমরা আইনের হাতে সোপর্দ হচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দেন। আদালতের কাছে আমরা নিজেদের আত্মসমর্পণ করছি। এখনো সময় আছে, তওবা করে নিজেদের শেষ রক্ষার চেষ্টাটা করুন। কারণ এরপর যদি জনগণ নিজেদের হাতে আইন তুলে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে যায়, আমরা কিন্তু জনগণকে আটকে রাখতে পারবো। সুতরাং সাধু সাবধান, এখনো সময় আছে। অনেক ধন্যবাদ শেখ ইনান। এখন আমার তো ধারণা দর্শকরা যেভাবে লিখছে তাতে দর্শকরা এখনই মানে তৈরি হয়ে যাচ্ছে যুদ্ধের জন্য। যাই হোক, আরো কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। এনসিপির কথা যেহেতু উঠেই আসলো, জুলাই সনদ নিয়ে একটু কথা বলতেই হয়। আমরা দেখেছি যে 52টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র 16টি দল সেখানে স্বাক্ষর করেছে এবং বাকিরা স্বাক্ষর করেনি। এনসিপি বার্গেনিং করছে কিংবা যে নাটক করছে সেটা তো এনসিপি জবাব দিতে পারবে। তবে এখানে এই সবকিছুর মধ্যে যদি আমরা হিসেব করি যে কত পার্সেন্ট মানুষ এই জুলাই সনদকে স্বাক্ষর করেছে, কত পার্সেন্ট করেনি, তো সেই হিসাব করলে তো যদি অনেক নির্মোহ হয়ে যায়, তাও কিন্তু মনে হয় যে 60%-এর চেয়ে বেশি মানুষ এই জুলাই সনদের বাইরে, তারা জুলাই সনদকে সমর্থন করেনি। তাহলে তো মোটামুটি একটা ফয়সালা হয়ে যায় যে কারা এর বিপক্ষে, কিন্তু তারা তো আসলে সেটা মানবে না। তো তাদের আসলে, আপনি একজন আইনজীবী হিসেবে আমার আপনাকে প্রশ্ন করা, তারা আসলে এটাকে কিভাবে অ্যাড্রেস করতে চায়? তারা গণভোট করতে চায়, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়, তাদের সাথে তো জনসমর্থন নেই। সেখানে যেমন বললো যে জনগণ পিঠ হবে, সেরকম পরিস্থিতি কিন্তু হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, তারা জানে যে তাদের পায়ের নিচে মাটি নাই, তাদের দাঁড়ানোর কোনো জায়গা নেই। এখন আপনাকে চিন্তা করতে হবে, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো তারপরে একটা ইনডেমনিটি অর্ডিন্যান্স কিন্তু পাশ করা হলো এবং জিয়াউর রহমান এসে সে এটাকে আমাদের সংবিধানের মধ্যে একটা সর্বোচ্চ স্থান দিল যে এটাকে মানে অ্যামেন্ডমেন্টকে কেউ এটাকে ডিলিট করতে পারবে না, বাদ দিতে পারবে না। হ্যাঁ, এবং কোন পার্লামেন্টে যদি এটা করতে হয় অ্যাবসলিউট মেজরিটির প্রয়োজন হবে। সো 96 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের জননেত্রী শেখ হাসিনা হাত ধরে যখন সেই আপনার অ্যাবসলিউট মেজরিটিটা পেলো, তারপরে কিন্তু এই অর্ডিন্যান্সটাকে আমরা বাদ দিলাম এবং তারপরে বিচারের রাস্তা ওপেন হলো, আমরা বিচার করলাম। তো এবং এরপরে এই যে আমাদের শুধুমাত্র যে জিয়াউর রহমান করেছে তা না, এরশাদও কিন্তু ওই একই পথে গেছে। সংবিধানকে তারা মানে নিচে রেখে বিভিন্ন ধরনের আইনকে তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে। তো এই জুলাইয়ের যে দল এনসিপি, তারা চিন্তা করে দেখেছে যে তাদেরকে এখন বাঁচার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে এই জুলাই সনদকে তারা প্রথমে চেষ্টা করেছিল, আপনার মনে আছে, যে সংবিধানকে সম্পূর্ণ তারা বাদ দিয়ে দেবে। দেখা গেল যে সংবিধানকে যদি বাদ দেয় তাহলে এই বর্তমান সরকার যেভাবে বা যতটুকু তারা দাবি করছে তাদের ভ্যালিডিটি আছে, তাদের লিগ্যালিটি আছে, সেটা আসলে থাকে না। সুতরাং তারা সংবিধানটাকে বাদ দিল না। এখন তাদের এই এনসিপির আবদার হচ্ছে, বা আমি বলবো শিবিরের সি টিমের আবদার হচ্ছে যে এটাকে এখন সংবিধানের চেয়েও উঁচুতে স্থান দেওয়া হোক, যাতে যে কোনো সরকার আসলে যাতে এই যে ইনান যে বিচারের আহ্বানটা করলো, এই বিচারের আহ্বানটা যাতে কেউ কোনোদিন না করতে পারে, সেই কণ্ঠটাকে তারা এখন থেকেই রোধ করতে চায়, এখন থেকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। একটা মজার বিষয় হচ্ছে কি, আমার খুব ভালো লেগেছে যে ইনান যে কথাগুলো বলেছে, আমরা আইনের ভাষায় একটা রুল অফ ল একটা কথা আছে যে আসেন আপনারা বিচারের কাছে আসেন, বিচারে যদি আপনারা নির্দোষ সাব্যস্ত হন আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই।
আমাদের জুলাই আগস্টের পর থেকে আমাদের আইন উপদেষ্টা মহোদয়, আমার শিক্ষক, তিনি, আমাদের প্রধান বিচারপতি, কেউ কিন্তু এই ধরনের কোনো বক্তব্য দেয়নি। যে ট্রাইব্যুনালে আমি একসময় প্রসিকিউটর ছিলাম, আমি খুব দুঃখের সাথে খেয়াল করলাম যে সেই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউটর হিসেবে, চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি প্রথম থেকেই আদালতকে ডিকটেট করে যাচ্ছেন। একবারের জন্য আমাদের একটা কথা আছে আইনে যে যতক্ষণ পর্যন্ত আপনার আদালত আপনাকে সাজা না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নির্দোষ। এটাকে আমরা বলি প্রিজাম্পশন অফ ইনোসেন্স। এই সরকারের আমলে কোনো প্রিজাম্পশন অফ ইনোসেন্স নাই। আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনি যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হন, আপনি যদি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলেই এবং আরো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানে আপনি যদি ভিন্ন ধর্মাবলম্বীর অধিকারের প্রশ্নে সোচ্চার হন, তাহলে আপনার জন্য আসলে আইন আদালত বলে কিছু নাই, প্রিজাম্পশন অফ ইনোসেন্স বলে কিছু নাই। প্রশাসনের ক্ষেত্রে একই জিনিস করেছে তারা। অ্যাবসলিউটলি। আমি যদি বলি যে আপনি দোষী এবং একটা মানে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি বললেন যে অক্টোবরের মধ্যে আমরা একটা দুইটা রায় পাবো। কি ইন্টারেস্টিং, অক্টোবরে বলতে পারে না। এটা কিন্তু এটা বলা মানেই হচ্ছে আপনি ডিকটেট করতেছেন। এটা উনি ডিকটেট করলেন এবং ঠিকই ট্রাইব্যুনালে অক্টোবর মাসেই কিন্তু শুনানিটা শেষ হলো, ক্লোজিং আর্গুমেন্টটা শেষ হলো। অক্টোবর মাস এখনো শেষ হয়নি, হয়তোবা ওই কথার জোর ধরে, যেহেতু আমরা এইভাবে খুব ভোকালি কথাগুলো বলছি, হয়তো অক্টোবর মাসের শেষ সপ্তাহে আর রায়টা দেবে না, কিন্তু নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তো একটা বানোয়াট রায় তাদের কাছে চলে আসবে, কারণ রায় তো সবকিছু তো তাদের লেখা হয়ে গেছে। এবং বানোয়াট রায়ের কথা বললেন তো আমি একটু যুক্ত করি, তাজুল ইসলাম কিন্তু নিজের তো রায় ঘোষণাও করে দিয়েছে। অ্যাবসলিউটলি, ওনারা তো প্রথম থেকেই রায় ঘোষণা দেওয়ার মধ্যে আছেন। ওনারা কোনো কিছুতে মানে ডিকটেশন ছাড়া বা আদালতের নিজের যে স্বাধীনতা, নিজের যে বিবেক, সেটা কিন্তু এখন বাংলাদেশে নাই। হ্যাঁ, আপনি এখন পর্যন্ত যতগুলো সংখ্যালঘুদেরকে নিয়ে যতগুলো নির্যাতনের ঘটনা ঘটেছে জুলাই আগস্টের পরে, এর কোনো বিচার আপনি পেয়েছেন? এখন পর্যন্ত কোথাও কোনো তদন্ত শেষ হয়েছে? কোনো বিচার হয়েছে? নাই, কোনো বিচার নাই। কারা কারা করেছে তাদের নামও নাই। যে কেউ বলতে গেলেই বলবে যে আমি হচ্ছি এনসিপি করতাম, আমি জুলাই যোদ্ধা, আমার তো সব মাপ। হ্যাঁ, আপনার এই যে শিক্ষকদের কথা ইনান বলেছে, অগাস্টের 5 তারিখের পরে শিক্ষকদেরকে কিভাবে হয়রানি করা হয়েছে, আনপ্রেসিডেন্টেড বাংলাদেশে। একবার আমরা দেখেছি 1971 সালের যখন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, সেই ডিজাইনের কন্টিনিউশনে এখানে চলে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংবিধানের সুপিরিয়র হিসেবে জুলাই সনদকে ইন্ট্রোডিউস করা সম্ভব কিনা? কোনোভাবেই সম্ভব না। আর্টিকেল 7(7)A পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কেউ যদি সংবিধানের পবিত্রতা, বিশুদ্ধতাকে নষ্ট করে এবং সেই নষ্ট করতে গিয়ে তারা যদি অথরিটারিয়ান ক্ষমতা ব্যবহার করে, তাহলে তাদের যে কি শাস্তি হবে সেটি কিন্তু আমাদের সংবিধানে বলে দেয়া আছে। সুতরাং সেখানে বিচারের আওতায় তাদেরকে নিয়ে এসে তাদের কথা অবশ্যই শোনা হবে এবং সেখানে দোষী সাব্যস্ত হলে যে পানিশমেন্টের কথা বলা হচ্ছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, তাই না? সুতরাং এই যে তাদের জুলাই, সবচেয়ে মজার একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে এই যে জুলাই সনদের যে কমিটিটা লিখলো আল রিয়াজের কমান্ডে, না, সেখানে যেমন কোনো সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নাই, সেখানে মহিলাদের প্রতিনিধিত্ব নাই, স্বাধীনতার সপক্ষের লোকের প্রতিনিধিত্ব নাই। হ্যাঁ, এমনকি মানে যারা আমরা অসাম্প্রদায়িক বলে বিবেচিত তাদেরও কিন্তু কোনো ধরনের কোনো প্রতিনিধিত্ব সেখানে নাই। সুতরাং এখানে প্রতিনিধিত্ব কাদের প্রতিনিধিত্ব ছিল? জামায়াতের প্রতিনিধিত্ব ছিল, বিএনপির প্রতিনিধিত্ব ছিল, এনসিপির প্রতিনিধিত্ব ছিল এবং সেই সব লোকদেরই প্রতিনিধিত্ব ছিল যারা কোনো রাজনৈতিক দলে না থাকলেও যাদের আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ রয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি যাদের বিদ্বেষ রয়েছে, সেই ধরনের লোকজনদেরকে তারা প্রাধান্য দিয়ে এই কথাগুলো লিখেছে। আপনি জানেন যে অনেকের কিন্তু বিদেশি পাসপোর্ট, হ্যাঁ, সবার বিদেশি পাসপোর্ট। এখানে কেউ তো দেশীয় না এবং এমন সব প্রতিষ্ঠানে তারা কাজ করে যারা সিআইএ এর অর্থায়নে, আমি নামটা বললামই যে সিআইএ এর অর্থায়নে যেসব প্রতিষ্ঠানগুলো কাজ করে। সুতরাং তাদের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা তারা কোনোভাবেই প্রমাণ করতে সক্ষম। আমি আরেকটু আপনাকে যুক্ত করে দেই, দুঃখিত, সেটা হচ্ছে জাতিসংঘের বাংলাদেশের যে যারা আছেন তারা তাদের প্রশাসনিক প্রোটোকলকে ভেঙে চুরে মনে হচ্ছে যে তারাও একটি রাজনৈতিক দল বা তাদেরও একটি রাজনৈতিক দল বাংলাদেশে আছে। প্রতিপক্ষ তো বটেই। আপনি
এই যে যে রিপোর্টটা লিখেছে জাতিসংঘের মানবাধিকার তাদের যে উইং আছে সেটা থেকে তাদের এই রিপোর্টটা যদি আপনি পড়েন, এই জাতিসংঘ কখনো কোনো রিপোর্ট পক্ষপাতদুষ্ট হতে পারবে না। তাদের সেই রিপোর্টটার মধ্যে পক্ষপাতদুষ্টে ভরা। তারা আর্মির সাথে কথা বললেন না, তারা আওয়ামী লীগের কারোর সাথে কথা বললেন না। প্রচুর লোক, আমি সহ অনেক লোক তাদের কাছে লিখিতভাবে এভিডেন্স জমা দিয়েছে, তারা সেগুলো কনসাল্ট করলেন না। না করে ওনারা শুধুমাত্র সেই মানে ভুট্টো সাহেবের কথা তারা শুনলেন, এরকমের মতন শুধুমাত্র ইউনুস যা বলেছে সেই আওড়ানো বুলি দিয়ে তারা এই রিপোর্টটাকে সুন্দর মতো লিখে দিয়েছে। আর ইউনুস সাহেব তো শুনছে জামাতের কথা। হ্যাঁ, ইউনুস সাহেব শুনছেন জামাতের কথা, পাকিস্তানের কথা, এর বাইরে উনি যাচ্ছেন না। ওনার এক্সপার্ট আসে পাকিস্তান থেকে, ওনার এক্সপার্ট আসে জামাত থেকে, এর বাইরে উনি যাচ্ছেনই না। হ্যাঁ, বিএনপি থেকে উনি বিএনপির সমর্থন নিচ্ছেন, বিএনপির যে তাকে মানে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে না সেটি জানার জন্য তিনি তো লন্ডন ঘুরে এসেছেন, সেটা আমরা সবাই জানি। তো আমি যেটা আগের বার বলতে ভুলে গেছি যে এই আগুন সন্ত্রাসের সাথে সাথে আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 নির্বাচনের পরে কারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেছিল। ইনান বরিশাল বিভাগের লোক খুব ভালো করে জানে, মনে আছে ওর হয়তো, যে আগলঝাড়া এলাকায় আগুন দিয়ে, ওই এলাকার আগুন দিয়ে কিন্তু সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমরা কিন্তু দেখেছি 64টা জেলার আদালতে যে বোমা বিস্ফোরণ হলো, আপনাদের মনে আছে সেটা কাদের আমলে, কারা করেছে, তার পিছনে কাদেরকে তারা ট্রেনিং দিয়েছে। এরপরে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটা কাদের সময়, তাই না? এরপরে আমরা দেখলাম 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো, সেটাও কিন্তু কাদের সময় আমরা জানি, জামাত এবং বিএনপি তখন ক্ষমতায়, এবং সেই কারণে আমরা জানি যে নিজামের ফাঁসি হয়েছে, সেই কারণে তারেক জিয়া সেখানে প্রধান আসামি। এরপরে আমরা কিন্তু ধাপে ধাপে দেখেছি যে যত ধরনের সন্ত্রাস, আগুন সন্ত্রাস হয়েছে, সেই আগুন সন্ত্রাসের সাথে তারা সবসময় জড়িত বা তাদের কেউ না কেউ জড়িত। আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলে আমি শেষ করব, সেটি হচ্ছে এই যে কারখানাগুলোতে এখন বা স্থাপনাগুলোতে এখন আগুন চলছে, আমি আমার সামনেই আমি মানে জাস্ট গুগল সার্চ করে দেখলাম যে ঢাকা মেইল নামের একটা পত্রিকা, আমি যদিও এইসব পত্রিকা বা অনলাইন পোর্টালের নাম আগে কখনো শুনিনি, কিন্তু তারা বেশ কিছুদিন আগে থেকেই তারা বলা শুরু করেছে যে চট্টগ্রামে 194টি গার্মেন্টস অগ্নিঝুঁকিতে আছে। এবং সেখানে আমরা দেখলাম যে সেই চট্টগ্রামে কিন্তু আগুন লেগে গেল, আমাদের মিরপুরে আগুন লেগে গেল, সেখানে গার্মেন্টস। অন্যান্য সময় হচ্ছে এই সেম ঘটনাটা যদি আজকে আওয়ামী লীগ সময় হতো, তাহলে যারা যারা আজকে বক্তব্য দিত, ইন্টারেস্টিং হচ্ছে যে তারা সব আজকে উপদেষ্টা। হ্যাঁ, প্রথম মামলাটা করত আমাদের পরিবেশ উপদেষ্টা, তিনি আজকে নিশ্চুপ। এরপরে কলাম লিখতো আমাদের আইন উপদেষ্টা, তিনি আজকে নিশ্চুপ। হ্যাঁ, আমাদের যেসব শ্রমিকদের অধিকার নষ্ট হয়েছে সেই ব্যাপারে যারা সোচ্চার হতে পারতেন, তারা আজকে শ্রম বিষয়ক যে কমিশন আছে সেই কমিশনে তাদেরকে নিযুক্ত করা হয়েছে, সুতরাং তারাও এখন নিশ্চুপ। হ্যাঁ, তার মানে হচ্ছে যে বাংলাদেশে এখন আপনাকে হয় ভয় দেখিয়ে বা বেনিফিট দিয়ে, অথবা আপনি জানেন যে এখন আমি কথা বললে কথাটা আমার গায়ে পড়বে। সুতরাং সবভাবে একটা মানে কি বলে এটাকে, যে এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতিকে গত 1 বছরে খুব ভালোভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা শুরু হয়েছিল 5ই আগস্টের, এই জুলাই আগস্টের যারা কুশীলব তাদের বিচার না করার মধ্য দিয়ে। তাদের যদি আজকে বিচার হতো, পাশাপাশি যারা এই জুলাই আগস্টে যেসব হত্যা হয়েছে নিরীহ মানুষদের, 2 গ্রুপেরই যদি বিচারটা পাশাপাশি হতো এবং আপনি যদি এটাকে ডিকটেট না করতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা কাজ করছে, একটা স্বাধীন বিচার ব্যবস্থা কাজ করছে। কিন্তু সেটি করছে না, বরং যারা আগুন সন্ত্রাস করেছে, যাদের মেটিকুলাস ডিজাইনের প্রমাণ রয়েছে, তাদের পক্ষে আপনি কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। আমি আপনার কথার সাথে একটু যুক্ত করে তারপর ইনানের কাছে যাব। তারা তো আসলে কি করে আইন বা বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে? তারা তো এই চক্রান্তের অংশ ছিল। আপনার ধরেন, আপনি যে আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকেই তো আসলে এই চক্রান্তের অংশ, এবং তাদের মাস্টার মাইন্ড নীল নকশার কারণেই কিন্তু থানা বলেন, পুলিশ বলেন, কারাগার বলেন, স্থাপনা ধ্বংস বলেন, এবং যে সাহস নিয়ে উদ্যতের সাথে সেই সাকিব, সম্ভবত না হাসিব সে ছেলেটার নাম,
এবং সার্জিসটা বলেছিল তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল 5 তারিখে সফল না হলে, এবং আন্দোলন সফল করতে হলে সবকিছু পোড়াতে হয়। তো এই সকল কিছুর পেছনের মাস্টার মাইন্ড তো আসলে তারাই ছিল, যারা আজকে আইনকে প্রভাবিত করছে, বিচার বিভাগকে প্রভাবিত করছে। তারা তো নিরপেক্ষ থাকবে না, তাদের একটাই টার্গেট মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনা। আমি ইনানের কাছে যাব, এই সবকিছুর সাথে আরেকটি বিষয় খুব জড়িত, সেটা হচ্ছে বিডিআর হত্যা। আমরা বিডিআর হত্যা কি করে জড়িত? বিডিআর হত্যার সময় আমরা দেখেছি সব ব্রাইট অফিসারদেরকে হত্যা করা হয়েছে, এবং সেই সময়ও আমরা দেখেছি যে ওর সাথে যারা যারা সম্পৃক্ত ছিল তারা কিন্তু এখন খুব বড় বড় অবস্থানে আছেন। তারা পাশাপাশি, যে জন্য আমি কথাটা একটু তুললাম, এটা আলোচনা হওয়া দরকার বলে আমার মনে হয়েছে, বঙ্গবন্ধু কন্যা কিন্তু বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিডিআর হত্যাকারীদেরকে কারাগারে প্রেরণ করেছিলেন, তাদের শাস্তি হয়েছিল। কিন্তু এই তথাকথিত সরকার তাদের প্রত্যেককে বের করে দিয়েছে, এবং কারাগারে যত বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যত জঙ্গি মদতদাতা, সন্ত্রাসী, মানে এই ধরনের যারা আগুন সন্ত্রাস করতে পারে, হত্যা করতে পারে, জঙ্গি কার্যক্রমে যারা এক্সপার্ট, এবং হোলি আর্টিজানের সাথে যে যারা ছিল তাদের মধ্যে থেকেও কয়েকজন নাকি কারাগার যখন অগ্নিসংযোগ হয় তারা পালিয়ে গেছে। তো এই যে তার মানে বিডিআর হত্যাকাণ্ডটাও বোধহয় আরেকটা চক্রান্ত ছিল বঙ্গবন্ধু কন্যাকে হত্যার, এবং সেই সময় আরেকটা মেটিকুলাসলি চক্রান্তের। এবং আজকে ওরা যেহেতু ক্ষমতায়, এবং তারা ক্ষমতা নিয়ে তারা সেই তাদের চক্রান্তটাই চরিতার্থ করছে, সেক্ষেত্রে ইনান যদিও খুব সাহস করে বলছিল যে আমরা এগুলোকে আর তোয়াক্কা করি না, আমরা দেখতে চাই না, কিন্তু কোথাও না কোথাও তো বাংলাদেশে আশঙ্কা থেকে যায়, কোথাও না কোথাও তো মনে হয় যে এই জঙ্গির মদতদাতারা যখন ক্ষমতার শিখরে, এবং তাদের সাথে পাকিস্তান এবং 71-এর পরাজিত শত্রুরা আছে, জঙ্গি দেশের মদত রয়েছে, ঢাকার জাতিসংঘের অফিসের প্রোটোকল বাদ দিয়ে হুমা খানের মতো তাজুলের পাশে বসে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করছে, তখন কি আমাদের আশঙ্কা আরো বাড়ে না? আমি অনেকগুলো বিষয় আসলে একসাথে বললাম, আমরা ভালো জায়গায় নেই, কিছু না কিছু। এটি তো বটেই। দেখুন, যে বিষয়টি আপনি উল্লেখ করলেন শুরুতেই, সেটি হচ্ছে যে একটু কি সাউন্ড বাড়ানো যায় না? আমার কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ, এবার যাচ্ছে। জি, সমন্বয়ক হাসিব, সম্ভবত হাসিবই তার নাম, সে কিন্তু সরাসরি একটি লাইভ প্রোগ্রামে, সরাসরি সঞ্চালিত একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেছে, আমরা যদি মেট্রো রেলের সেই অঘটন, তারা কিন্তু স্বীকার করেছে তারাই মেট্রো রেলের সেই অঘটন ঘটিয়েছে, তারাই পুলিশকে হত্যা করেছে, এবং তারা যদি সেই হত্যাকাণ্ড না করত, সেই ধ্বংসের লেলিহান শিখায় বাংলাদেশকে না পড়তো, তাহলে তাদের সেই মেটিকুলাস ডিজাইনের প্রথম অংশটি বাস্তবায়ন হতো না। এটি আসলে রিয়েলিটি। এবং আপনার আজকের যে প্রতিপাদ্য মেটিকুলাস ডিজাইনের যে আরেকটি অধ্যায়, সেটি আসলে এখন তারা আরেকটি জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছে। এবং এই ডিজাইন কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন ডিজাইন, আসলে একটা খুব নির্মম সত্য কথা, এটা আসলে অস্বীকার করার সুযোগ নেই, সেটি হচ্ছে 1947-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন পাকিস্তান সৃষ্টি হয়, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এরপর থেকেই এই ভূখণ্ডে বাঙালি জাতীয়তাবাদকে, বাঙালি ঐতিহ্যকে, সংস্কৃতিকে, মুক্ত চিন্তার আদর্শকে, প্রগতিশীল ধারণাকে দাবিয়ে রাখার জন্য একটি ষড়যন্ত্র চলমান ছিল। সেই ষড়যন্ত্র কিন্তু কখনোই এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। আমরা 52 ভাষা আন্দোলনে জিতেছি, জয়লাভ করেছি, 54 যুক্তফ্রন্ট আমরা জিতেছি, 62 শিক্ষা আন্দোলন আমরা অর্জন করেছি, 66 6 দফায় আমরা জিতেছি, 69-এর গণ অভ্যুত্থান আমরা জিতেছি, 70-এর নির্বাচন আমরা জিতেছি, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে আমরা জিতেছি। কিন্তু ষড়যন্ত্র কি থেমে থেকেছে? এক মুহূর্তের জন্য বন্ধ হয়েছে? নো, নেভার। জাতির পিতার সেই রাষ্ট্র পরিচালনার সময় তার বিরুদ্ধে যে স্টাইলে তারা আরো সংগঠিতভাবে ষড়যন্ত্রের জাল বুনেছে, তার ফলাফল কিন্তু 1975 সালের 15 আগস্টে আমরা
প্রত্যক্ষ করেছি। এবং ৭৫-এর পর থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, শেখ হাসিনার দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য আন্দোলন, ১৯৯৬ সালে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আরোহণ এবং ২০০১-এর ডিজাইন ইলেকশন, 1/11 পরবর্তী সময়গুলো, যেখান থেকে আমি শুরুটা করব, বিডিআর মেসাকার। বিডিআর মেসাকারটা তো আসলে খুব দীর্ঘ পরিকল্পনার একটি অংশ ছিল। পাকিস্তানের সেই যে পরাজিত শক্তির যে প্রতিশোধ নেহার স্পৃহা, সেখান থেকেই কিন্তু আসলে এই বিডিআর বিদ্রোহ বলে আমরা মনে করি, বিডিআর মেসাকার বলে আমরা মনে করি। এবং দেখেন যেই রুল অফ ল, তাপসদা খুব সুন্দর একটি লিগ্যাল টার্ম এখানে ইউজ করেছেন, রুল অফ ল। সেই রুল অফ ল যে শেখ হাসিনা বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ বদ্ধপরিকর ছিলেন, এটি কিন্তু বিডিআর মেসাকারের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে তিনি আরো একবার প্রমাণ করেছেন। এবার এই যে মেটিকুলাস ডিজাইনে জুলাই আগস্টের জঙ্গি উত্থান, সেখানে কেন পুলিশদেরকে স্পেশালি টার্গেট করা হলো? রিজন কি, কারণ কি? কারণ পুলিশকে যদি ধ্বংস করা যায়, পুলিশ বাহিনীকে যদি নিষ্ক্রিয় করা যায়, তাহলে সিভিক যে সাস্টেনেবিলিটি, সমাজের যে স্থিতিশীলতা, এটিকে কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা যায়, যেটি আজকে বাংলাদেশে হচ্ছে। আজকে দেখেন তারাই সংসদে তথাকথিত সোকল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করছে, তারাই আবার তাদের লোকজন পাঠিয়ে সেখানে ধ্বংসলীলা চালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, মানুষকে মারছে, পুলিশের লোক পেয়ে পুলিশের লোকদের উপর হামলা করছে। আরে ভাই, কথায় কথায় পুলিশকে মারতেছে সারা দেশে, একই কোন এক রাষ্ট্র ব্যবস্থা? আর পুলিশ ভাইদেরও বলবো যে দেখেন, চাকরি আপনারা করেন, রাষ্ট্রের চাকরি করেন, ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু একটি শপথ নিয়েছেন, দেশ রক্ষার শপথ, দেশপ্রেমের শপথ, দেশের সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার শপথ। এই শপথটিকেও ভাইয়েরা আপনারা ভুলে যায় না। কারা আপনাদের কলিগদেরকে, আপনাদের সহযোদ্ধাদেরকে, পুলিশ বাহিনীর আমাদের ভাইদেরকে নির্মম ভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছে, ওই ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে। ৩৬ ঘন্টা আমার পুলিশ ভাইয়ের লাশ ওই ফুটওভার ব্রিজে ঝুলছিল। পুলিশ ভাইরা সেই দিনগুলো ভুলে যায় না। পুলিশ ভাইরা আজকের এই দিনগুলোকে মাথায় নেন, মগজে ঢুকান, কি হচ্ছে আপনাদের সাথে, এই কি আচরণ? আপনারা কি কখনো ভাবতে পারেন, কখনো দেখেছেন ছাত্রলীগের কেউ পুলিশের গায়ে হাত দেওয়ার মতো চিন্তা করেছে? কখনো এরকম কিছু কি আপনারা দেখেছেন? হয়েছে? আজকে দেখেন কথায় কথায় পুলিশের গায়ে হাত দিচ্ছে। কোথায় জুলাই সনদ স্বাক্ষর হয়, সেই জুলাই সনদে যাইয়া তাদের লোকজনই হামলা করে, স্বাক্ষর করতে দেবে না, সেখানে পুলিশ ধরে মারে, পুলিশের গাড়ি পোড়ায় দেয়, পুলিশের গাড়ি ভাঙচুর করে। কেন? কারণ কি? কারণ উদ্দেশ্য একটা, ওই যে ডিজাইনের অংশ, পুলিশ বাহিনীকে ধ্বংস করা। এরপরে তারা কাকে ধরলো? সামরিক বাহিনীকে। বাংলাদেশ কেন, পৃথিবীর কোন দেশে কল্পনা করা যায় আর্মির পোশাক পরানো, প্রতিকৃতি এবং সেই আর্মির জেনারেল, একজন আর্মির জেনারেল মানে কি, ঠাট কি, বাট কি, আওয়াজ কি, বুটের ঠক ঠক শব্দে হাত পা কাঁপে। আর্মি অফিসারদের বুটের শব্দে তো মানুষের হাত পা কাঁপে। আর্মি অফিসাররা যখন তাদের প্লাটুন নিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে, রাস্তার পাশে দাঁড়ানো মানুষ ভয়ে থরথর করে কাঁপে, ওরে বাবা মিলিটারি আইছে। সেই মিলিটারি অফিসারদের, আর্মি অফিসারদের, এটা কিন্তু খুবই ভাববার বিষয় যে কারা এত বড় দুঃসাহস, কারা এত বড় দেশদ্রোহী। আমি এটাকে দেশদ্রোহ বলবো, রাষ্ট্রদ্রোহ বলবো। অবশ্যই এদেরকে একদিন রাষ্ট্রদ্রোহের অপরাধে আদালতের সম্মুখীন হতে হবে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের সেনাবাহিনীর পোশাক পরানো এবং সেখানে স্টার দেওয়া, জেনারেলের যে স্টার, সেই পোশাক আবার স্টারও খচিত করে তারা টিএসসিতে প্রদর্শন করেছে। এর থেকে নোংরা, এর থেকে জঘন্য, এর থেকে খারাপ ভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো অপমানিত করা হয়েছে বলে আমরা দেখিনি, শুনিনি। ইতিহাস পর্যালোচনা করে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি। আজকে আপনারা দেখেন কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট। সেনাবাহিনীর আরো ১.৫ শতাধিক অফিসারদের তালিকা নাকি তারা চূড়ান্ত করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনবে, অবৈধ বিচারের আওতায় আনবে। এরপর সেনাবাহিনীর থাকবে কি, থাকে কি, কি চায় তারা? সেনাবাহিনীকেও ধ্বংস করে দেবে, বাংলাদেশ সেনাবাহিনীকে, আমাদের গর্বের ধন। সুতরাং রোকেয়া আপা যে কথাটি বলেছেন যে এই বিডিআর বিদ্রোহ বলি,
জুলাই আগস্টে পুলিশ হত্যা বলি, কিংবা তার পরবর্তী সময় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া বলি, আজকে বাংলাদেশ সামরিক বাহিনীকে বিতর্কিত করা, বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারদেরকে প্রহসনের বিচারের মুখোমুখি দাঁড় করানো, বাংলাদেশ সামরিক বাহিনীর যে সম্মান, ঐতিহ্য, গৌরব সেটিকে ভুলুণ্ঠিত করা, এই সবকিছুই আসলে একই সূত্রে গাঁথা। তবে ষড়যন্ত্রের বীজ যতই গভীর হোক না কেন, যতই অন্ধকার অমানিসার আধারে তারা এই লাল সবুজের পতাকাকে ঢেকে দিতে চাক না কেন, নিশ্চয়ই শেখ হাসিনা নামক বাংলাদেশের মুক্তির যে লাল সূর্য, সেটি খুব দ্রুতই দুঃখী, নিপীড়িত, অবহেলিত মানুষের ভাগ্যাকাশে উদিত হবে এবং এর মধ্য দিয়েই বাংলাদেশে আবারও উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে, অগ্রযাত্রার পথে, পশ্চাৎপদতা থেকে সম্মুখ অগ্রসরতার পথে যেই যাত্রা, তার শুভ সূচনা হবে ইনশাআল্লাহ। যেই কথাটি আমি সব সময় সব জায়গায় বলে থাকি, the time is coming, সেদিন খুব বেশি দূরে নয়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, যেটিকে আমাদের ইয়াং জেনারেশন বলে থাকে হোমকামিং 2.0, শেখ হাসিনার সেই স্বদেশ প্রত্যাবর্তন খুবই দ্রুততার সহিত আসন্ন। এবং এই কথাটি আমি সব জায়গায় বলি যে সেদিন শেখ হাসিনা যখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, সেদিন শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা উত্তরা আজমপুর এলাকা নয়, পুরো ঢাকা সিটি কিংবা ঢাকা সিটির সারাউন্ডিং এলাকায় কোথাও তিল ধারণের জায়গা পাওয়া যাবে না। পুরো বাংলাদেশের শ্রমিক, মজুর, কৃষক, জেলে, মেহনতি মানুষ, ছাত্র, শিক্ষক, জনতা, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সামরিক বাহিনী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে শেখ হাসিনার আগমনী ধ্বনিতে ওই ঢাকার রাজপথ প্রকম্পিত করে আকাশ বাতাস শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগানে উদ্বেলিত করে ফেলবে। ইনশাআল্লাহ সেই দিনটি দেখার অপেক্ষায় পুরো জাতি, সারা বিশ্বের বুকে কাঁপন ধরানো ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন আসন্ন। আপনার মাইক্রোফোন মিউট। আমরা অনেক ধন্যবাদ শেখিনা, মানে এরকম আশার এবং অনুপ্রেরণার উদ্দীপ্ত কথা শুনে ভালো লাগলো। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। ব্যারিস্টার তাপস, আপনি যদি 1 মিনিটে কিছু বলতে চান আমরা শেষ করব আর কি। আমি শুধু বলবো যে বাংলাদেশের বর্তমান সমস্যাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যে ফেল করেছে, প্রেজেন্ট রেজাল্টটা, এটা প্রথমে আমি বলেছি। একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা শুরু করেছিলেন, যে সমাজের নিম্নবিত্ত মানুষদের জন্য একটি সাহায্যের যে হাত তিনি বাড়িয়ে দিয়েছিলেন, যে ভাতাগুলো তিনি দিচ্ছিলেন, সেগুলো কিন্তু সব এই মুহূর্তে বন্ধ। তারপরে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য যে তারা স্কুলে গেলে তাদেরকে মানে চাল দেয়া হতো, সেটি কিন্তু বন্ধ। এই যে আমাদের সমাজ কল্যাণের যত কার্যক্রমগুলো ছিল, সেগুলো বন্ধ হওয়ার ফলে প্রান্তিক জনগোষ্ঠী বা নিম্নবিত্ত জনগোষ্ঠী যে একটি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, আজকে তারা যে একটা দুর্বিষহ জীবনের মধ্যে চলে যাচ্ছে, সেই জায়গাটিকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট কেবলই মনোজ দে নামে তাদের যে সাংবাদিক, তিনি বলেছেন যে ফরিদপুর থেকে ভাঙ্গা মধু আর মধু, মানে যে রাস্তা, সেই রাস্তা তো আর রাস্তা নাই, ধানের ক্ষেত হয়ে গেছে। সুতরাং এই যে, আর আমরা জানি যে জননেত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশের রাস্তার অবস্থা কি ছিল, উই নো দ্যাট। তো সেই জায়গাটা থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের পেটে তারা ভাত দিতে পারছে না, কিন্তু মানুষের মনে আতঙ্ক দিয়ে আর এই যে জুলাই সনদের নামে নাটক সৃষ্টি করে মানুষের মগজগুলোকে অন্যদিকে তারা ধাবিত করছে। এছাড়া আসলে বিষয়টি আর কোনো কিছুই নয়। সুতরাং মানুষকে এই জায়গা থেকে বের হয়ে এসে সত্যিটা বুঝতে হবে। এই যে বর্তমানের যে স্বৈরাচার ইউনূস, এই স্বৈরাচার কবে বাংলাদেশ ছাড়বে,
কবে আমরা এই জামাতের হাত থেকে মুক্তি পাবো, বিএনপির হাত থেকে মুক্তি পাবো, সেই জিনিসটার জন্য মানুষ এখন প্রহর গুনছে। সুতরাং আমরাও সবাই তাকিয়ে আছি কবে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। মানুষের মনে হাসি ফুটবে, মুখে হাসি ফুটবে, মনে শান্তি ফিরে আসবে, এবং একই সাথে তারা ভয়ের যে মানে জীবন কাটাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। অনেক ধন্যবাদ। ইনান, আর শেষ কিছু বলতে চান? যদি কিছু লাস্ট কোনো শুরু যেই স্লোগান দিয়ে করেছি, শেষও সেই স্লোগান দিয়েই করতে চাই। আজকের আপনার এই জনপ্রিয় অনুষ্ঠান আরপি স্টেশন দি পলিটিক্যাল লেন্স আয়োজিত প্রোগ্রামের যেই প্রতিপাদ্য, আরো এক মেটিকুলাস চক্রান্তের মুখোমুখি বাংলাদেশ, সেই প্রতিপাদ্যের সাথে সমন্বয় রেখেই বলতে চাই, নো মোর মেটিকুলাস ডিজাইন, ফ্যাসিস্ট ইউনূস মাস্ট রিজাইন। আর কোন মেটিকুলাস ডিজাইন আমরা আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে দেখতে চাই না, একেবারে তলানিতে এসে ঠেকেছে। আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি শেষ হতে হতে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সর্বশেষ মেটিকুলাস ডিজাইনের যে ধাপের সংযোজন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আগুনের লেলিহান শিখা। কখনো সেটি মিরপুরের কারখানায়, কখনো সেটি চট্টগ্রাম টিপিজিটে, কখনো বা সেটি বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি সংযোগের মধ্য দিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট খুনি মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়নকারী ইউনূস সরকার যে ঘৃণ্য মানসিকতা প্রদর্শন করলো, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিতি গ্রহণ, আমরা তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শেখ হাসিনা বাংলাদেশের ফায়ার কন্ট্রোল সিস্টেমকে যেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, সেখানে কেন, কোন ক্ষমতা বলে, কোন উদ্দেশ্যে, কোন টার্গেটে 1.5 ঘন্টা পর্যন্ত আটকে রাখা হলো, আগুন নিভাতে ঢুকতে দেওয়া হলো না? আমরা সবাই ক্লিয়ারলি দেখেছি। গণমাধ্যমকে তো আসলে দোষ দিয়েও লাভ নেই, আমি গণমাধ্যম বন্ধুদেরকে দোষ দিচ্ছি না, গণমাধ্যমের তো আসলে গলা চেপে ধরা হয়েছে। আমরা সাংবাদিকদের মার খেতে দেখেছি, সাংবাদিকরা কথা বললে মরে যাচ্ছে, সাংবাদিকদের লাশ নদীতে ভেসে উঠছে, তো বেচাদের তো জীবনের ভয় আছে, জানের মায় আছে। অনেক সাংবাদিকদের সাথে আমাদের কথা হয়, হয়তোবা অনেকে আদর্শিকভাবে সম্পূর্ণ আমাদের না, তারাও এখন বলেন ভাই আল্লাহর রাস্তে তোমরা আসো ভাই, আর পারতেছি না। তো তাদেরকে এখন আসলে একটা গানই শোনাই, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। কারণ গানটা কেন শোনাই, এই যে সাংবাদিক ভাইরা, এই যে আমার শ্রদ্ধেয় বন্ধু বল সাংবাদিক ভাইরা, তারাই কিন্তু ওই আগস্টে মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই লিখেছে। তো তাদেরকে এখন আসলে এই গান শোনানোর মধ্যে দিয়ে একটু স্মরণ করিয়ে দেই যে কি ভালো তোমরা চাইছো, এখন একটু অনুভব করো। এবং আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেলাম খুবই অ্যালার্মিং একটি বিষয়, এবং এই বিষয়ে আমি আপনাদের এই বহুল প্রচারিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই উত্তরা এয়ারপোর্ট এলাকার যারা বাসিন্দা অধিবাসী রয়েছেন তাদেরকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব, দেশপ্রেমিক সচেতন মানুষদেরকে অনুরোধ করব, এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে অনুরোধ করব, প্লিজ আপনারা বিষয়টাকে জাস্টিফাই করুন এবং ক্লিয়ার হন আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে এয়ারপোর্টের যে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ, সেখানে প্রমাণ পাওয়া গেছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু জিনিস সেখানে পুড়ে গিয়েছে। এখন যেই জিনিসগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুড়ে গিয়েছে, সেখানে আসলেই কোনো তেজস্ক্রিয়তা ছিল কিনা বা তেজস্ক্রিয় পদার্থ ছিল কিনা, এটা তো খতিয়ে দেখার দরকার। কারণ পৃথিবীর যেখানেই এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে, সেখানে কিন্তু অত্যন্ত খারাপ একটি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ভোপাল ট্র্যাজেডি বলেন, চেরনোবিল ট্র্যাজেডি বলেন, এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি। এই ধরনের কিছু ঘটেছে কিনা আমি উত্তরা এলাকায় বসবাসরত মানুষদেরকে অনুরোধ করব, বিষয়টি আপনারা খতিয়ে দেখুন, জানা দরকার। এবং এখন পর্যন্ত তারা ঠিকভাবে তথ্যগুলো প্রকাশ করতে পারছে না যে আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি জিনিস সেই পুড়ে যাওয়া স্থানে ছিল এবং কি কি জিনিস ক্ষতিগ্রস্ত হলো। এই তথ্য তো জানার অধিকার ভাই দেশের মানুষের রয়েছে, আপনারা কেন জানাচ্ছেন না? আজকে প্রেস সচিব শফিক সাহেব মুখ ভেঙচিয়ে সুন্দর সুন্দর কথা বলেন, আপনি কেন বলছেন না, কেন জানাচ্ছেন না ভাই?
নাকি শুধু আপনার ডাস্টবিনীয় যেই থোবরাটা মুখায়বটা সেটি শুধুমাত্র আওয়ামী লীগের, ছাত্রলীগের, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির বিশুদ্ধের জন্যই ব্যবহার করবেন? আপনি যে সরকারের জনগণের ট্যাক্সের টাকায় বেতনটা নিচ্ছেন, এটি তো আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিশুদ্ধ করার জন্য আপনি নিচ্ছেন না। আপনার তথ্য দেওয়া, সরকারের পক্ষ থেকে তথ্য জনগণকে জানানোটা আপনার দায়িত্ব। এই তথ্য কেন জানানো হচ্ছে না? এবং যে মেটিকুলাস ডিজাইনের গন্ধ বা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এটি কিন্তু খুবই দুরূহসন্ধিমূলক। ইট ইজ রিয়েলি ভেরি অ্যালার্মিং, খুবই উদ্বেগজনক বিষয়।